বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের তাপগতিবিদ্যা অধ্যায়ের আগে দুইটা ক্লাস নিয়েছি, আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমি যা যা পড়াবো এক নজরে একটু দেখে নাও তোমরা। প্রথমে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, তারপর মোলার আপেক্ষিক তাপ, তারপর Cp minus Cv equal to R, gamma equal to Cp by Cv, Pb gamma equal to ধ্রুবক, Tb gamma minus 1 equal to ধ্রুবক, আবার Tp 1 minus gamma by gamma equal to ধ্রুবক। তারপর রুদ্ধতাপীয় পরিবর্তনের ফলে কৃত কাজ, এই টপিকগুলো আজকে আমি পড়াবো। বেশিরভাগই আজকে গাণিতিক প্রমাণ, তাই তোমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখবে এবং প্রয়োজন হলে তোমরা ইউটিউব থেকে বারবার দেখবে। আচ্ছা, প্রথমে আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে কোনো প্রকার তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে যায় না, এই ধরনের প্রক্রিয়াকে বলবো আমরা রুদ্ধতাপীয়। মানে এটা এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সিস্টেমে বাইরে থেকে কোনো তাপ যেতে পারবে না, আবার সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যেতে পারবে না। সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের কোনো আদান প্রদান হবে না। অর্থাৎ আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমাদের মনে আছে, dq equal to du plus dw, এই সূত্রের কথা কল্পনা করি, তাহলে dq মানে কি পরিমাণ তাপ সিস্টেমে দিলাম অথবা সিস্টেম থেকে বের করলাম, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই dq হবে শূন্য। অর্থাৎ আমরা এটা 0 ইকুয়াল টু লিখতে পারি du u প্লাস dw। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq এর মানটা শূন্য হবে। এবং তোমাদেরকে আগে বলা হয়েছিল যখনই ধীরে ধীরে তাপ দেওয়া হবে, চাপ দেওয়া হবে, তখন ওইটা হবে সমষ্ণ প্রক্রিয়া। আর যখনই দ্রুত হবে, দ্রুত তাপ দেওয়া হবে বা দ্রুত আয়তনের প্রসারণ ঘটবে, দ্রুত কোনো কিছু হবে, তখনই বুঝবা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তারপর আসি মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ তোমরা 9 10-এ পড়ে আসছো। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ। আবারও বলছি, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ। আর যখনই মোলার আপেক্ষিক তাপ চাইবে, 1 কেজির পরিবর্তে শুধুমাত্র চেঞ্জ করে 1 মোল লিখে দেব। তাহলে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হবে মোলার আপেক্ষিক তাপ। 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। আমরা ধরে নিলাম m মোল কোন গ্যাস আছে, এটার তাপমাত্রা আমরা বাড়াবো ΔT পরিমাণ। এটার জন্য আমরা যদি তাপমাত্রা বাড়াইতে চাই, অবশ্যই কি করতে হবে? তাপ দিতে হবে। তাই ΔT পরিবর্তনের জন্য, তাপমাত্রা পরিবর্তনের জন্য আমরা ধরে নিলাম ΔQ পরিমাণ তাপ আমরা সরবরাহ করব। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ দিতে হবে? ঐহিক নিয়মে যদি করি, ΔQ বাই m ΔT। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, m মোল গ্যাসের তাপমাত্রা ΔT পরিমাণ বাড়াতে ΔQ পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন ΔQ বাই m ΔT। আর আমরা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী জানি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তার মানে এই যে তাপটা, এটাই হলো মোলার আপেক্ষিক তাপ। তাহলে C ইকুয়াল টু আমরা লিখতে পারবো ΔQ বাই m ΔT। তাহলে এটা একটা সূত্র হিসেবে মনে রাখবা, মোলার আপেক্ষিক তাপ C ইকুয়াল টু ΔQ বাই m ΔT। ΔQ মানে কি পরিমাণ তাপ
দেওয়া হলো m মানে হলো মূল সংখ্যা আর ডেল টি মানে হলো তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, এই মোলার আপেক্ষিক তাপকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্থির চাপে আর একটা হলো স্থির আয়তনে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা সিপি দিয়ে প্রকাশ করব, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে সিবি দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো সংজ্ঞা কিন্তু আগেরটাই হবে, শুধুমাত্র এটার ক্ষেত্রে আমরা অতিরিক্ত দুইটা ওয়ার্ড লাগাবো। স্থির চাপে, স্থির চাপে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন। আর যখন স্থির আয়তনে তখন অতিরিক্ত দুইটা ওয়ার্ড লাগাবো। স্থির আয়তনে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। যেহেতু সংজ্ঞা সেম, তার মানে সূত্র সেম হবে, ডেল কিউ বাই এম ডেল টি, এটাও কি হবে ডেল কিউ বাই এম ডেল টি। তার মানে দেখো স্থির চাপে স্থির আয়তনে সূত্র চেঞ্জ, খালি আমাদের উল্লেখ করতে হবে যে এটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, আর সিবি হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে এইগুলো আমাদের সূত্র হিসেবে মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখবে, যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হবে তখন আমরা সিপি ইকুয়াল টু এটার পরিবর্তে আমরা লিখব, এই ডেল এর পরিবর্তে তখন লিখে দেব ডি কিউ এম ডিটি। যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আসবে তখন এইটা না লিখে আমরা লিখব সিপি ইকুয়াল টু এইটা ডি কিউ বাই এম ডিটি। একইভাবে এটাও ডি কিউ বাই এম ডিটি। যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আসবে তখন আমরা এটা লিখব। আচ্ছা, এই সবগুলোই সূত্র হিসাবে মনে রাখবে। এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি dq ইকুয়াল টু du প্লাস dw বা pdv। এটা গত ক্লাসে পড়ানো হয়েছে, dq ইকুয়াল টু du প্লাস pdv। একটু খেয়াল করো, এটা আমরা জানি। এখন আয়তন যদি স্থির থাকে, আয়তন যদি চেঞ্জ না হয়, ডিবি কি হবে? শূন্য হবে। আয়তন চেঞ্জ না হলে ডিবি শূন্য, এটা শূন্য মানে কি পুরাটা শূন্য, তখন আমরা লিখতে পারবো dq ইকুয়াল টু du। আর স্থির আয়তনে আমরা কি সূত্র জানি? মোলার আপেক্ষিক তাপের cb ইকুয়াল টু dq বাই m dt। এখন আমরা যদি এটা কোনগুণী গুণ করে দেই তাহলে হবে dq ইকুয়াল টু m ইনটু cb dt। আর স্থির আয়তনের ক্ষেত্রে আমরা কি পেলাম? dq ইকুয়াল টু du, তার মানে dq এর পরিবর্তে আমরা du লিখতে পারবো, dq ইকুয়াল টু m cb dt। তাহলে এটা হলো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, অন্তঃস্থ শক্তির পরিবর্তন। du মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ইকুয়াল টু m cb dt। m মানে মূল সংখ্যা, cb মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, dt মানে হলো তাপমাত্রার পরিবর্তন। তাহলে এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখবা যে du ইকুয়াল টু m cb dt। আর যখনই বলা হবে এক মোল গ্যাসের জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তখন m এর মানটা 1 হয়ে যাবে, তখন আমরা du ইকুয়াল টু লিখতে পারবো cb dt। অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন কার সমান? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমান। তাহলে এটা তোমরা সূত্র হিসেবে মনে রাখবে। আচ্ছা, তারপর আসি আমরা cp মাইনাস cb ইকুয়াল টু r। তাহলে তোমরা বুঝে গেছো এখানে cp টা কি? cp টা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর cb হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর হলো মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আমরা এখন এই প্রমাণটা দেখব কিভাবে আসছে। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি dq ইকুয়াল টু du প্লাস pdv।
বা ডিইউ সমান আমরা মাত্র পাইলাম এক মোল গ্যাসের জন্য সিবিডিটি প্লাস পিডিবি। এক মোল গ্যাসের জন্য আমরা ডিইউ সমান পাইলাম সিবিডিটি। আবার আমরা সিপি ইকুয়াল টু কি জানি, এই মাত্র পড়ানো হলো ডিকিউ বাই এমডিটি, এটা আমরা দেখলাম পাইছি। আর এক মোল গ্যাসের জন্য এম এর মানটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি। এখন আমরা এইখানে এই মানটা বসাবো, তাহলে হবে সিপি ডিটি ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পিডিবি। একটু খেয়াল করো, এই ডিকিউর জায়গায় এই মানটা খালি বসাইলাম, সিপি ডিটি ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পিডিবি। এখন এটাকে 1 নং সমীকরণ দাও। আবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে জানি পিবি ইকুয়াল টু এনআরটি। এক মোল গ্যাসের জন্য পিবি ইকুয়াল টু আরটি। এটাকে উভয় পাশে আমরা ডিফারেন্সিয়েশন করে দিলাম টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এইখানে খেয়াল করো, স্থির চাপে, যেহেতু চাপ স্থির এজন্য পিটা আগে চলে আসবে, তাহলে থাকবে ডিডিটি অফ ভি। আর এইখানে ধ্রুবক হলো আর, আরটা আগে চলে আসলো, থাকে ডিডিটি অফ টি। ডিডিটি অফ টি সমান জানি আমরা 1, তাহলে 1 আর লেখা দরকার নাই। অতএব পিডিবি ইকুয়াল টু আরডিটি। তাহলে আমরা পিডিবি ইকুয়াল টু কি পেলাম, আরডিটি। এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। যদি বসাই তাহলে পাওয়া যায় সিপি ডিটি ইকুয়াল টু সিবি ডিটি প্লাস আরডিটি। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে পিডিবি ইকুয়াল টু আরডিটি, এই মানটা জাস্ট পিডিবির জায়গায় বসায় দিলাম 1 নং সমীকরণে। এখন দেখো সবগুলোতে কিন্তু ডিটি আছে, তাহলে উভয় পাশে ডিটি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাওয়া যাবে সিপি ইকুয়াল টু সিবি ইকুয়াল প্লাস আর। সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, উভয় পাশে আমরা ডিটি দিয়ে ভাগ করে দিলাম। অতএব সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। আমরা এটাই তো প্রমাণ করতে চেয়েছিলাম, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তোমরা প্রমাণ তো মুখস্থ করা দরকার নাই, শুধুমাত্র বুঝে রাখবা। তাহলে এটাও একটা সূত্র হিসেবে মনে রাখতে হবে যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। আচ্ছা, তারপর আমরা দেখব যে গামা। একটু খেয়াল করো যে গামা ইকুয়াল টু সিপি বাই সিবি। তার মানে এখানে গামাটা কি, গামাটা আমরা দেখতেছি সিপি এবং সিবি এর অনুপাত। তাহলে স্থির চাপে মোলার গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হবে গামা। আবার বলছি, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হবে গামা। তাহলে এই যে গামা দেখতেছি, এই গামার আবার 3টা মান আছে। বিভিন্ন ধরনের গ্যাসের জন্য এটার মান বিভিন্ন। যেমন এক পরমাণু গ্যাসের জন্য একরকম, দ্বিপরমাণুকের জন্য অন্যরকম, আবার বহু পরমাণুকের জন্য একরকম। তোমাদের এখন যা যা লিখবো সবগুলো কথাই মুখস্থ রাখতে হবে। যেমন এক পরমাণু গ্যাস মানে কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, রেডন, মানে যত নিষ্ক্রিয় গ্যাস আছে। এক পরমাণু গ্যাসের জন্য আমরা সিবি ইকুয়াল টু, গ্যাসের গতি তথ্য থেকে পেয়েছি 3r/2, আর সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই যে এটা আমরা জানি, এইখানে যদি মানটা বসাই
সিপি মাইনাস 3r/2 ইকুয়াল টু r, বা সিপি ইকুয়াল টু r প্লাস 3r/2। তাহলে এটা যোগ করলে সিপি ইকুয়াল টু আসে 5r/2। এখন এইখানে যদি আমরা গামা ইকুয়াল টু সিপি বাই সিবি এটা বাই এটা বসাই, ক্যালকুলেশন করে আসবে 1.67, কাটাকাটি করে আসবে 1.67। তার মানে দেখো এক পরমাণু গ্যাসের জন্য গামার মান পাওয়া গেল 1.67, এক পরমাণু গ্যাসের জন্য গামার মান পাওয়া গেল 1.67। আর দ্বিপরমাণু গ্যাসের জন্য সিবি মান পাওয়া যায় 5r/2। একইভাবে এই সূত্রের মধ্যে যদি আমরা ফেলি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এটার মধ্যে সিবির মান বসাইলে সিপি ইকুয়াল টু ক্যালকুলেশন করে পাবা 7r/2। তাহলে গামা ইকুয়াল টু পাওয়া যাবে ক্যালকুলেশন করে 1.40, মানে গামা ইকুয়াল টু সিপি বাই সিবি, সিপির এই মান সিবির এই মান যদি আমরা বসাই ক্যালকুলেশন করে গামা পাওয়া যাবে 1.40। তার মানে যখনই দ্বিপরমাণু গ্যাসের কথা বলা হবে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তখনই গামার মান হবে 1.40। আর যখন বহু পরমাণু গ্যাস নেব তখন সিবির মান জানি বহু পরমাণুর জন্য 3r, তাহলে সিপি হবে 3r প্লাস r মানে 4r। তাহলে গামা ইকুয়াল টু সিপি বাই সিবি মানে 4r বাই 3r, এটা গামার মান পাওয়া যাবে 1.33। তার মানে দেখো এক পরমাণু গ্যাসের জন্য গামার মান পেলাম 1.67, দ্বিপরমাণুকের জন্য পেলাম 1.40 এবং বহু পরমাণুকের জন্য পেলাম 1.33। তার মানে উদ্দীপকে যদি খালি বলা থাকে যে এই গ্যাস আছে, তখন আমরা গ্যাসের প্রকৃতি বুঝে গামার মান বুঝতে পারবো যে গামার মান এত হবে। অথবা আমরা গামার মান যদি বের করতে পারি তা গামার মান দেখে বুঝতে পারবো গ্যাসের প্রকৃতিটা কিরকম হবে। তাহলে এই সবগুলো মান মনে রাখতে হবে তোমাদের, যে এক পরমাণুকের জন্য সিবি কত, সিপি কত, গামা কত, দ্বিপরমাণুকের জন্য সিবি সিপি গামা, বহু পরমাণুকের জন্য সিবি সিপি গামা। এই সবগুলো মান এমসিকিউর জন্য তোমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপর আসি রুদ্ধতাপীয় পরিবর্তন। রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আমরা প্রমাণ করব পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক। পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো সেম আগের মতোই প্রথম সূত্রে চলে যাব, dq ইকুয়াল টু du প্লাস pdv। একটু খেয়াল করো, আমরা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় করতেছি। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq এর মান শূন্য হয়, কারণ কোনো তাপ দেয়ও না নেয়ও না, তার মানে dq এর মানটা কি হবে? শূন্য। তাহলে dq হবে শূন্য এবং du সমান আমরা সূত্র জানি এক মোল গ্যাসের জন্য cv dt প্লাস pdv। অতএব cv dt প্লাস pdv ইকুয়াল টু শূন্য। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। একটু খেয়াল করো, cv dt প্লাস pdv ইকুয়াল টু শূন্য, এটাকে দিলাম 1 নং সমীকরণ। আচ্ছা, আবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে জানি pv ইকুয়াল টু RT। এখন এটাকে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব।
আর টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখন একটু মনোযোগ দিতে হবে তোমাদের। এই ক্ষেত্রে কিন্তু একটা ধ্রুবক না, দুইটাই চলরাশি। যেহেতু দুইটাই চলরাশি, তাই আমাদের কি করতে হবে? ইউবি সূত্র ফেলতে হবে। তোমরা ডিফারেন্সিয়েশনের ইউবি সূত্রটা সবাই জানো। প্রথমে আমরা পিটাকে ঠিক রাখলাম, ডিডিটি অফ ভি। পরে বিটাকে ঠিক রাখলাম, ডিডিটি অফ পি ইকুয়াল টু আরটাকে আগে নিয়ে আসলাম। তাহলে থাকে কি ডিডিটি অফ টি, আর ডিডিটি অফ টি মানে 1। তাহলে আমরা এরকম পাইলাম। এখন দেখো উভয় পাশে আমরা যদি ডিটি দিয়ে গুণ করে দেই, ডিটি দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? এখানে হবে পিডিবি, এটা হবে বিডিপি, আর ডান পাশে কি হবে? আরডিটি। উভয় পাশে আমরা ডিটি দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, অতএব ডিটি ইকুয়াল টু কি লেখা যাবে? ডিটি ইকুয়াল টু আরটা কি এটা নিচে চলে আসবে না? তাহলে আমরা লিখতে পারবো পিডিবি প্লাস বিডিপি বাই আর। তাহলে এটাকে দিতে পারো তোমরা 2 নং সমীকরণ। এখন খেয়াল করো, 2 নং সমীকরণ হতে ডিটি এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ, এই যে 1 নং এ দেখো ডিটি আছে, এইখানে আমরা ডিটি এর মানটা বসাই দেব। তাহলে সিবি এর জায়গায় সিবি রাখলাম, আর ডিটি এর জায়গায় আসবে পিডিবি প্লাস বিডিপি বাই আর প্লাস পিডিবি ইকুয়াল টু 0। তোমরা একটু খেয়াল করো যে সিবির জায়গায় সিবি ঠিক রাখলাম, ডিটির জায়গায় ডিটির এই মানটা বসাইলাম, প্লাস পিডিবি, পিডিবি ঠিক রইল। এখন আমরা উভয় পাশে ক্যাপিটাল আর দিয়ে গুণ করব। ক্যাপিটাল আর দিয়ে যদি গুণ করি তাহলে এটা ইনটু এই দুইটা, এটা দিয়ে এটাকে গুণ করলে সিবি পিডিবি, সিবি বিডিপি প্লাস আর দিয়ে যেহেতু গুণ করছি এটা হবে আর পিডিবি ইকুয়াল টু 0। তো খেয়াল করো, আমরা উভয় পাশে আর দিয়ে গুণ করব। আর দিয়ে গুণ করলে সিবি পিডিবি প্লাস সিবি বিডিপি প্লাস আর পিডিবি ইকুয়াল টু 0। এখন প্রথম দুইটা একই রাখলাম। আর সমান আমরা জানি সিপি মাইনাস সিবি। প্রমাণটা মাত্র পড়ানো হইল একটু আগে। আর সমান জানি সিপি মাইনাস সিবি। এখন আমরা ব্র্যাকেটটা তুলব। তাহলে সিবি পিডিবি, সিবি বিডিপি প্লাস ব্র্যাকেট যদি তুলি তাহলে সিপি পিডিবি মাইনাস সিবি বিডিবি। এখন দেখো সিবি পিডিবি, সিবি পিডিবি কাটা, দুইটা যেহেতু একই থাকে, সিবি বিডিপি প্লাস সিপি পিডিবি ইকুয়াল টু 0। এখন আমরা যদি উভয় পাশে সিবি দিয়ে ভাগ করি, সিবি দিয়ে যদি ভাগ করি তাহলে সিবি বাই সিবি মানে কি 1, আর সিপি বাই সিবি, সিপি এর নিচে যদি সিবি আসে, সিপি বাই সিবি মানে কি গামা। আবারও খেয়াল করো, উভয় পাশে আমরা সিবি দিয়ে ভাগ করলাম, সিবি বাই সিবি মানে 1, 1 আর লেখা দরকার নাই, বিডিপি প্লাস সিপি বাই সিবি, সিপি বাই সিবি সমান আমরা জানি গামা, একবারে বসাই দিলাম গামা, পিডিবি ইকুয়াল টু 0, কারণ 0 কে সিবি দিয়ে ভাগ করলে 0ই হবে। এখন আবার আমরা উভয় পাশে পিবি দিয়ে ভাগ করব, উভয় পাশে পিবি দিয়ে ভাগ করব। যদি পিবি দিয়ে ভাগ করি তাহলে ডিপি বাই পি,
নিচে মনে করো পিবি দিলাম, তাহলে ভি আর ভি, নিচের ভি উপরের ভি কাটা, রয়ে গেল কি শুধু পি প্লাস গামা। এখন নিচে যদি পিবি দেই তাহলে পি পি কাটা, তাহলে থাকে কি ডিবি বাই ভি। কেউ আবার একটু খেয়াল করো, নিচে যে পিবি দিয়ে ভাগ করলাম, কেউ আবার এই পি কাইটা দিও না, কারণ এই ডিপি মিললা হলো একটা রাশি, এই দুইটা আলাদা কিছু না, তাই কাটা যাবে না। এই ডিপি মিললা হলো একটা রাশি, তাহলে পিবি দিয়ে ভাগ করলে পিবি কাটা ডিপি বাই পি প্লাস গামা, নিচের পিবি থেকে পি কাটা রয়ে গেল ভি, ডিবি বাই ভি ইকুয়াল টু 0। এখন আমরা এটার উভয় পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অলরেডি তোমরা খুব ভালো পারো এখন। তাহলে আমরা উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি, integration of dp by p integration of gamma dv by v integration of 0। তোমরা জানো 1 by p কে ইন্টিগ্রেশন করলে হয় ln p, 1 by p কে ইন্টিগ্রেশন করলে হয় ln p প্লাস গামা ধ্রুবক আগে নিয়ে আসলাম, আর 1 by v কে করলে হবে ln v, আর 0 কে ইন্টিগ্রেশন করলে হয় ধ্রুবক, 0 কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় ধ্রুবক। এখন আমরা ln এর নিয়ম অনুযায়ী জানি আগে থেকে কোনো কিছু যদি সামনে যায় তখন এটা পাওয়ারে চলে যায়, এটা আমরা জানি। তাহলে ln p প্লাস ln b টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। আর ln এর যোগ মানে কি? ln এর যোগ মানে গুণ, তাহলে ln pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। একটু খেয়াল করো, যোগ মানে কি গুণ, তাহলে এটা একটা গুণ হয়ে যাবে, ln pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন আমরা এটার উভয় পাশে যদি বেজে ই নেই, e টু দি পাওয়ার ln ইকুয়াল টু 1, আবার e টু দি পাওয়ার ধ্রুবক মানে হলো ধ্রুবক, যেহেতু e টু দি পাওয়ার ln মানে 1, আমরা বাম পাশে 1 টা লেখা দরকার নাই, পাবো কি pb গামা। একটু খেয়াল করো, বাম পাশে পাবো p b টু দি পাওয়ার গামা, আর e টু দি পাওয়ার ধ্রুবক মানে কি ধ্রুবক, তার মানে p b টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক পেলাম। আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। এইখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারবো, p1 v1 গামা ইকুয়াল টু p2 v2 গামা। এই সূত্রটা আমরা শুধুমাত্র রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, p1 v1 গামা ইকুয়াল টু p2 v2 গামা। এটাও খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে আমরা এইটার প্রমাণটা দেখবা, এবং এটা থেকে আমরা একটা সূত্র পাইলাম, p1 v1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু p2 v টু দি পাওয়ার গামা। তারপরে একটা রুদ্রতাপীয় পরিবর্তনের আরো প্রমাণ আছে, যেমন tv গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এটা আমাদের প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো, tv গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করব এই সূত্র থেকে, pv গামা ইকুয়াল টু ধ্রুবক। একটু খেয়াল করো, আমাদের আনতে হবে, এটা প্রমাণ করতে হবে। আমরা অলরেডি জানি এটা p b টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। একমুখ গ্যাসের জন্য আমরা আবার জানি pv ইকুয়াল টু rd। একটু খেয়াল করো, আমাদের দরকার হলো এটা, এখানে t দরকার, v দরকার, এখানে দেখো v আছে কিন্তু p টা কিন্তু আমাদের এখানে দরকার নাই, তার মানে p টাকে সরায় দেব।
পিটাকে যদি সরাইতে চাই তাহলে কি করব, পি ইকুয়াল টু আর টি বাই ভি। পি এর এই মানটা এখানে যদি বসায় দেই তাহলে তো পি সরে যাবে, তাহলে পি এর এই মানটা বসায় দাও, আর টি বাই ভি বি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন দেখো আর যেহেতু ধ্রুবক, এটা ডানে গেলে কি হবে, ধ্রুবকই হবে, তাহলে থাকবে টি বি টু দি পাওয়ার গামা, নিচেরটা উপরে আসলে কি হবে 1 ইকুয়াল টু ধ্রুবক, বা টি গুণ মানে কি যোগ, তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তাহলে টি বি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক, আমরা কিন্তু আমাদের সূত্র পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। এটা হলো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, একটু খেয়াল করো। T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আরেকটা সূত্র আমাদের প্রমাণ করতে হবে, TP 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এটা আশা করি বুঝতে পারছো। তারপর নেক্সট প্রমাণ হলো আমাদের টিপি 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এটাও সেম ভাবে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো, পিটা আমাদের লাগবে এই সূত্র প্রমাণ করতে, তার মানে পি কে এখন সরাইতে পারবো না, কিন্তু ভি কিন্তু এখানে নাই। যেহেতু ভি এইখানে নাই তাহলে আমরা ভিটা সরাবো। ভি যদি সরাইতে চাই তাহলে এখন কি পিবি ইকুয়াল টু আর টি থেকে ভি ইকুয়াল টু দেখা যাবে আর টি বাই পি। মানে এখন এই সূত্রের মধ্যে ভি এর মানটা যদি বসাই দেই ভি সরে যাবে, তাহলে আমরা পি ইনটু আর টি বাই পি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন দেখো এটাকে যদি ভেঙে লিখি, পি আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। আর টু দি পাওয়ার গামাকে ডানে দিয়ে দিলে ধ্রুবকই হয়ে যাবে, তাহলে এটা বাদ। আর টি টু দি পাওয়ার গামা রয়ে গেল, আর এইখানে পিটা রয়ে গেল, আর পিটাকে যদি উপরে নেই পি টু দি পাওয়ার মাইনাস গামা হবে। একটু খেয়াল করো, আর টু দি পাওয়ার গামা ডানে দিয়ে দিলাম, ধ্রুবকই হইল। প্রথমে দেখলাম টি টু দি পাওয়ার গামা, তারপর পি, এটা উপরে গেলে হবে পি টু দি পাওয়ার মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। কারণ এটার উপর কি 1 আছে, আর গুণ মানে কি যোগ, তাহলে টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু ধ্রুবক। এখন আমরা পাওয়ার গুলোকে যদি গামা দিয়ে ভাগ দেই তাহলে গামা বাই গামা মানে কি টি, আর 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে দেখো আমরা তো এটাই বের করতে চেয়েছি, এটাই আসলো। এখন এটা থেকে আমরা লিখতে পারবো T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা। তাহলে এটা হলো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তাহলে দেখো আমরা মোটামুটি অনেকগুলো সূত্রই পেলাম। P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V টু দি পাওয়ার গামা, আর এটা থেকে পেয়েছিলাম T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আবার T1 P1 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই তিনটা সূত্র তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, কখন কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা পরিবেশ পরিস্থিতি সাপেক্ষে সূত্র অ্যাপ্লাই করব। যদি পি আর ভি এর মান দেওয়া থাকে তখন এই সূত্র, টি আর ভি দেওয়া থাকলে এই সূত্র, টি আর পি দেওয়া থাকলে এই সূত্র।
তাহলে কখন কি দেওয়া আছে ওই প্রেক্ষাপটে আমরা বাছাই করব কোন সূত্রটা কখন ব্যবহার করব। তাহলে এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ, আজকের শেষ টপিকস। আর রুদ্ধতাপীয় গতদিন পড়ানো হয়েছিল সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এই দুইটা কাজই খুব ইম্পর্টেন্ট। আজকে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজটাও খুব ইম্পর্টেন্ট। আমরা এই সূত্রটা জানি, V1 V2 PdV। আর আমরা জানি PB গামা ইকুয়াল টু ধ্রুবক বা কে, ধ্রুবকটাকে কে হিসাবে ব্যবহার করলাম। PB টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক বা কে, বা P ইকুয়াল টু কে বাই B টু দি পাওয়ার গামা। P এর এই মানটা আমরা এখানে বসাবো, V1 V2 K বাই B টু দি পাওয়ার গামা D। দেখো P এর ওই মানটা এখানে খালি বসাই দিলাম। তাহলে এখানে কে তো ধ্রুবক আগে চলে আসলো, আর B টু দি পাওয়ার গামা উপরে গেলে কি হয়ে যাবে, B টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে এখন আমরা x টু দি পাওয়ার m সূত্র ফেলবো। x টু দি পাওয়ার m এর সূত্র জানি আমরা, x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। x টু দি পাওয়ার m এর সূত্র জানি ইন্টিগ্রেশনের, x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। তার মানে k ইনটু b টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1 v1 v2। এখন 1টাকে আমরা আগে লিখতে পারবো, বা এটাকে যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে আসি, 1 মাইনাস গামা, প্লাসটা আগে লিখলাম। আর এইখানে এটা যদি বসাই v2, এটা হবে 1 মাইনাস গামা, সূত্রের মাইনাস, পরে কি হবে v1 1 মাইনাস গামা। আচ্ছা, একটু খেয়াল করো তোমরা, k বাই 1 মাইনাস গামা ইনটু প্রথমে উপরেরটা বসাইলাম b2 1 মাইনাস গামা মাইনাস b1 1 মাইনাস গামা। এখন এই কেটাকে আমরা আবার যদি ভিতরে নিয়ে যাই, তাহলে 1 বাই 1 মাইনাস গামা, k ভিতরে গুণ হয়ে গেল k b2 1 মাইনাস গামা মাইনাস k v1 1 মাইনাস গামা। আচ্ছা, আমরা k সমান কি পেয়েছিলাম, pb b টু দি পাওয়ার গামা ইকুয়াল টু k, অর্থাৎ এটাকে লিখতে পারবো p1 v1 গামা ইকুয়াল টু p2 b2 দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক k। তার মানে k এর মান আমরা এটাও বসাতে পারবো, এটাও বসাতে পারবো। এখন 1 বাই 1 মাইনাস গামা, k এর এইখানে যেহেতু v2 এর অংশটা বসাবো, p2 b2 দি পাওয়ার গামা b2 1 মাইনাস গামা। এইখানে যেহেতু v1 এর অংশটা বসাবো, p1 v1 গামা b1 1 মাইনাস গামা। k এর মানটা আমরা সুবিধা মতো b2 এর পাশে b2 এর অংশ আর b1 এর পাশে b1 এর অংশটা বসাইলাম। আচ্ছা, তাহলে 1 বাই 1 মাইনাস গামা। এখন একটু খেয়াল করো, p2 ঠিক রাখলাম, গুণ মানে কি যোগ না, তাহলে গামা প্লাস 1 মাইনাস গামা, তাহলে গামা গামা কাটা, রইল কি 1 কি আর পাওয়ারে দেওয়া দরকার আছে, দেওয়া দরকার নাই। একইভাবে এটা হবে b1, কারণ p1 টা ঠিক রইল, b1 গুণ মানে কি যোগ, গামা প্লাস 1 মাইনাস গামা, যেহেতু যোগ তার মানে কি গামা গামা কাটা 1 রইল, তাহলে রইল p2 মাইনাস p1 v1। আচ্ছা, আবার আমরা জানি pb ইকুয়াল টু এক মোল গ্যাসের জন্য RT জানি না, pb ইকুয়াল টু জানি RT, তাহলে 1 মাইনাস গামা। একটু খেয়াল করো, pb ইকুয়াল টু জানি আমরা RT,
তাহলে এটা থেকে লিখতে পারবো আর টি টু, এটা থেকে লিখতে পারবো আর টি ওয়ান। যেহেতু এটা টু, এটা টু দিলাম, এটা যেহেতু ওয়ান, ওয়ান দিলাম। আরটা ধ্রুবক আমরা আগে নিতে পারবো, তাহলে আর বাই ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। বা আমরা গামাটাকে যদি আগে লিখতে চাই, গামা মাইনাস ওয়ান, তাহলে একটা মাইনাস আগে আসলো। এখন টি ওয়ানটাকে যদি আগে আনতে চাই, টি ওয়ান মাইনাস টি টু, তাহলে আরেকটা মাইনাস আসলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমরা লিখলাম আর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টি ওয়ান মাইনাস টি টু। এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। একটু খেয়াল করো, এটা হলো এক মোল গ্যাসের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের সূত্র। যদি একাধিক মোল থাকে এজন্য এখানে একটা n দিয়ে দাও। যদি n মোলের জন্য হয় তখন আমরা w ইকুয়াল টু লিখব nr বাই গামা মাইনাস 1 t1 মাইনাস t2। আর যদি এক মোল হয় তখন n এর জায়গায় 1 বসাই দিবা, তখন হবে w ইকুয়াল টু r বাই গামা মাইনাস 1 ইনটু t1 মাইনাস t2। তার মানে যখনই বলবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ বের করো, আমরা এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, যাই হোক, আজকে অনেকগুলো প্রমাণ অল্প সময় দেখানো হলো। কারো কোনো সমস্যা হলে তোমরা বারবার দেখো, বারবার দেখার সুযোগ আছে। আশা করি বারবার দেখলে তোমরা বুঝতে পারবে, প্রমাণগুলো বুঝবা এবং যে সূত্রগুলো বলছি ভালোভাবে পড়তে, এগুলো ভালোভাবে পড়ো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকো, সবাই ঘরে থেকো, নিরাপদে থাকো এবং সবাই ভালো থাকো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।